ধন্যবাদ বন্ধুরা 10 মিনিট স্কুলের সাথে থাকার জন্য। আমাদের আজকের যে টপিক যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে তোমাদের অনেক আকাঙ্ক্ষিত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সূচনা করব আজকে আমরা। তো একটু দেখে নাও আজকে আমাদের মূল জিনিসগুলো কি কি। আমরা প্রথমত আছে কম্পিউটার জিনিসটা কিভাবে কাজ করে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। দ্যাট মিন্স তুমি যখন কম্পিউটারে কাজ করো সেই কাজগুলো অ্যাকচুয়ালি কম্পিউটার কিভাবে করে। দ্বিতীয়ত আজকে আমরা বেশ মজার একটা সেশন রেখেছি, যেই সেশনে আমরা অ্যাকচুয়ালি একটা কম্পিউটার পুরোটা খুলবো এবং খুলে দেখবো কম্পিউটারের মধ্যে কি কি আছে এবং সেই জিনিসগুলোর সাথে তোমাদেরকে পরিচয় করাই দিব। তৃতীয়ত তোমাদের যেটি অনেক আকাঙ্ক্ষিত, আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি সেটি জানবো এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যাতে আমরা পরবর্তীতে শুরু করতে পারি তার জন্য আজকে কাজ করব। এবং সর্বশেষে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চালানোর জন্য আমাদের যে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার লাগে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এগুলোই হচ্ছে আজকে আমাদের সেশনের মোট টপিকস। তো তোমরা যারা মনে করতেছো এই জিনিসগুলো তোমাদের জন্য অনেক বেশি উপকারী, তোমাদের ফ্রেন্ডদের জন্য উপকারী, তারা এখনই তোমাদের এই ক্লাসটা শেয়ার করে সবাইকে জানিয়ে দাও যে ক্লাসে থাকতে। এবং সাথে সাথে তোমরা আমাকে একটু জানিয়ে দাও যে তোমরা কোন স্কুল বা কোন কলেজ থেকে আমাদের সাথে এসেছো, তাহলে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে এই স্কুল বা এই কলেজের মানুষ আমাদের প্রোগ্রামটা অনেক বেশি দেখতেছে। আচ্ছা, তো তোমরা তোমরা শেয়ার করে জানিয়ে দাও, আমি আমার ক্লাসটা এখনই শুরু করতেছি। দেখো, ফার্স্ট আমাদের যে টপিকটা ছিল সেটা হচ্ছে একটা কম্পিউটার কিভাবে কাজ করে। তুমি নিজেকে যদি একটা কম্পিউটার মনে করো, একটা কম্পিউটার বেসিক্যালি একটা মানুষের মতোই। তো তুমি যদি নিজেকে কম্পিউটার মনে করো, তুমি চিন্তা করো যে তুমি কাজগুলো কিভাবে করতে। ধরো আমি তোমাকে একটা অঙ্ক সলভ করতে বলতেছি, তুমি কি করতে? ফার্স্ট অঙ্কটা শুনতে, তার মানে তুমি ইনপুট নিচ্ছ কিসের মাধ্যমে? চোখ দিয়ে তুমি দেখতেছো আমাকে, তুমি কান দিয়ে শুনতেছো অঙ্কটা। সো এইটা হচ্ছে একটা ইনপুটের পার্ট। দেন তুমি কি করো? তুমি কম্পিউটারের মানে তোমার যে অঙ্কটা আমি তোমাকে বললাম সেই অঙ্কটা তুমি তোমার ব্রেইনে রাখো, মানে শুনে শুনে তুমি মেমোরিতে জিনিসটা সেট করতেছো। এরপরের ধাপটাই সবচেয়ে জটিল ধাপ। তুমি অঙ্কটা যেহেতু শুনছো, তুমি মনে মনে ক্যালকুলেশন শুরু করে দাও। হ্যাঁ, এখানে যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, যোগ করলে এত আসবে, বিয়োগ করার পরে এত আসবে। এবং সর্বশেষ তুমি সেটা আমাকে জানিয়ে দাও, মানে তুমি আউটপুট দাও, তুমি আমার মুখের মাধ্যমে বলে দাও যে হ্যাঁ উত্তরটা এত, তাই না? তো এখন দেখো যে একটা কম্পিউটারও সেম স্টেপে কাজ করে। স্টেপগুলো দেখার আগে আমি দেখছি যে তোমরা কোন স্কুল থেকে বেসে আসছো। এখানে আমার অনেকেই আছে, ফাহিম ফয়সাল শফি ন্যাশনাল আইডিয়াল কলেজ থেকে, আবু দারদা মারুফ আইডিয়াল কলেজ থেকে, অনিক মাহমুদ মাইলস্টোন কলেজ থেকে, ফারিহা সাউথ পয়েন্ট কলেজ থেকে, হাই ফারিহা, মোজাম্মেল বাবর কুমিল্লা থেকে, আবু নাইম ক্যান্টনমেন্ট থেকে, মিসাব উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তো তোমরা দেখতেই পারতেছো আমরা এখানে অনেক ভিউয়ার পাচ্ছি যারা দেশের সারা জায়গা থেকে আসতেছে, দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের ক্লাসে। তো চলো আমরা আবার শুরু করি। যেমন তুমি যেভাবে ম্যাথ করতে, একটা কম্পিউটার তাই করতে পারে। কম্পিউটার প্রথমে ইনপুট নেয় কিসের মাধ্যমে? কম্পিউটারের কিবোর্ড থাকে বা কম্পিউটারের মাউস থাকে। এই কিবোর্ড বা মাউসের মাধ্যমে কম্পিউটার ইনপুটটা নেয়। ইনপুট নিয়েই কম্পিউটার সেটা তার মেমোরিতে পাঠায় দেয়। আমাদের যেমন ব্রেইনটা মেমোরি, কম্পিউটারের ক্ষেত্রে মেমোরি কি বলতে পারো? কম্পিউটারের ক্ষেত্রে মেমোরি হিসেবে তুমি কি বুঝো সেটা কমেন্টে এখনই আমাকে জানিয়ে দাও। আমি যেটা করি এর মধ্যে তোমাকে বলি যে কম্পিউটারের মেমোরি অ্যাকচুয়ালি এক ধরনের না, দুই ধরনের। একটাকে আমরা বলি প্রাইমারি মেমোরি, একটাকে আমরা বলি সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি যেটা, সেটা হচ্ছে র্যাম। তার মানে র্যামটা হচ্ছে প্রথমে আসে, সবকিছু প্রথমে র্যামে চলে আসবে। সেকেন্ডারি মেমোরি হচ্ছে আমাদের হার্ড ডিস্ক। দ্যাট মিনস র্যাম থেকে আমরা যদি কোনো কিছু রাখার দরকার পড়ি সেটা হার্ড ডিস্কে রাখি। তোমরা এটা কিভাবে বুঝতে পারো? ধরো তোমাদেরকে আমি আজকে রাতে একটা গল্প শোনাইলাম, তোমরা সেই গল্পটা শুনলে, তারপর দেখা যাবে রাতে যখন ঘুমায় গেছো, সকালবেলা যখন উঠছো দেখবে গল্পের কিছু কিছু অংশ তুমি ভুলে গেছো, আবার কিছু কিছু অংশ মনে আছে। এই যে যে জিনিসগুলো তোমার মাথায় আছে সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি তোমার র্যামে আছে। আর যে জিনিসগুলো অ্যাকচুয়ালি তুমি ভুলে গেছো সেই জিনিসগুলো তুমি তোমার র্যামে রাখতে পারো নাই। আচ্ছা, আমি আরেকটু দেখে নেই যে তোমাদের উত্তরগুলো কিরকম ছিল। হ্যাঁ, নিলয় নীল সঠিক উত্তর দিয়েছে। সে বলছে র্যাম হার্ড ডিস্ক, রাফিউল আলম হার্ড ডিস্ক, মোরাদ র্যাম, রম, রাফিউল আলম র্যাম, সবাই এখানে যা বলতেছে ঠিক মতোই অ্যান্সার দিচ্ছে। সো বেসিক্যালি আমরা যেটা পাই র্যাম আর হার্ড ডিস্ক, এর বাইরেও আরো অনেক কিছু আছে। যেমন সেকেন্ডারির মধ্যে আরো আছে হচ্ছে তোমাদের সিডি বা ডিভিডি ড্রাইভ, যেটা তোমরা দেখো, বা এই ধরনের জিনিসগুলো ম্যাগনেটিক ড্রাইভ বা অপটিক্যাল ড্রাইভ আমরা যাদেরকে বলি। এছাড়া মেমোরির পরে যে অংশটা আসে সেটা হচ্ছে প্রসেসর, যেটা একটা কম্পিউটারের প্রধান অংশ। আমি দেখতে পাচ্ছি যে তোমরা অনেকেই সঠিক উত্তর দিচ্ছ, তার মানে এই জিনিসগুলো তোমাদের হয়তো অনেক বেশি জানা দরকার বা অনেকে জানো। তো তোমরা যদি মনে করো এই জিনিসগুলো তোমাদের বন্ধুদেরও জানা দরকার, এখনই শেয়ার দিয়ে দাও যাতে তোমার বন্ধুরাও জিনিসগুলো জানতে পারে। এরপরে খেয়াল করো
মেমোরি থেকে পরবর্তী ধাপ হচ্ছে প্রসেসর। প্রসেসর কি, তোমরা যেমন শুনছো ইন্টেলের প্রসেসর বা অন্য যে কোনো এএমডি প্রসেসর। প্রসেসর জিনিসটা অ্যাকচুয়ালি কম্পিউটারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। কম্পিউটারে যা কিছু কাজ হয়, একদম যোগ বিয়োগ গুণ ভাগ যা কিছু হয় সব কিছু প্রসেসরের মাধ্যমে হয়, এবং প্রসেসর তার কাজগুলো শেষ করে আউটপুটটা দিয়ে দেয় কিসের মাধ্যমে, ধরো মনিটরের মাধ্যমে আউটপুটটা দিতে পারে। সো দেখো, আমি যদি একটু সামারি বলি তোমাদেরকে, পুরো জিনিসটা যেরকম হয়, মানুষ যেটা করে আমরা চোখ আর কানের মাধ্যমে শুনি, কম্পিউটার সিমিলারলি কিবোর্ড আর মাউসের মাধ্যমে ইনপুটগুলো নেয়, দেন আমরা আমাদের ব্রেইনের মধ্যে শোনার জিনিসগুলো রাখি, কম্পিউটার সেরকম মেমোরির মধ্যে জিনিসগুলো রাখে। পরবর্তীতে আমরা কি করি, আমরা চিন্তা ভাবনা করি বা অ্যানালাইজ করি যে জিনিসটা কি হবে, উত্তরটা কি হতে পারে। কম্পিউটার সেরকম প্রসেসরের মাধ্যমে জিনিসটা অ্যানালাইজ করে, এবং ফাইনালি আমরা কোনো কিছু অ্যানালাইজ করলে আমরা বলি হ্যাঁ জিনিসটা এটা হবে, বা ঠিক আছে উত্তরটা এরকম না হয়ে অন্যরকম হতে পারে। কম্পিউটার একইভাবে সবকিছু আমাদের আউটপুট ডিভাইস, যেমন সাউন্ড ড্রাইভ বা মনিটর, যেটার মাধ্যমে তোমরা দেখো, এর মাধ্যমে সবকিছু জানিয়ে দেয়। সো একটা কম্পিউটার যখন কাজ করে, তোমাদেরকে আমি যেটা বললাম বা তোমরা আগে শুনেছো যে কম্পিউটার ইনপুটের মধ্যে শুধুমাত্র বাইনারি ইনপুট নেয়। তোমরা কি কেউ বলতে পারবে যে শুধুমাত্র বাইনারি কেন, বা বাইনারি জিনিসটাই বা কি? তোমরা যদি জানো বাইনারি কি, আমাকে এখনই জানিয়ে দাও, আর কমেন্টের মধ্যে বলে দিও যে বাইনারি কিভাবে কাজ করে। তো দেখো, এই যে 0 আর 1 যেটাকে আমি কম্পিউটারের বাইনারি বলি, 0 আর 1 কেন, কেন 2 না, কেন 3 না, কম্পিউটার কেন 4 5 নিয়ে কাজ করে না, কেন খালি সে 0 আর 1 নিয়ে কাজ করবে? জিনিসটা অ্যাকচুয়ালি খুব মজার। তোমরা যদি খেয়াল করে দেখো যে তোমাদের বাসায় লাইট আছে, ফ্যান আছে, লাইট ফ্যান তোমরা কিভাবে চালু করো? সুইচ। সুইচটা কি, জাস্ট একটা উপরে লেখা থাকে অফ, নিচে লেখা থাকে অন, এরকম কোনো কিছু। কম্পিউটারের ভিতরে অ্যাকচুয়ালি আর কিছুই থাকে না, জাস্ট কোটি কোটি লাখ লাখ সুইচ থাকে। তার মানে অনেক অফ আর অন বাটন আছে। একটা সিগন্যাল সে অফ করতে পারে, মানে পাওয়ার যাবে, পাওয়ারটা অফ হবে অথবা অন হবে। সো এর মাধ্যমে এই অফকে আমরা বলি 0, অনকে আমরা বলি 1। এইভাবে কম্পিউটার অ্যাকচুয়ালি সবকিছু বুঝে যে আমার এই সুইচটা অফ আছে, তার মানে আমি এই কাজটা করব, আমার এই সুইচটা অন আছে, তার মানে আমি এই কাজটা করব। এরকম ভাবে কম্পিউটার সব সুইচগুলো অ্যানালাইজ করে দেখে যে কোন কাজটা করতে হবে। সো এই ইম্পর্টেন্ট জিনিসগুলো যে কম্পিউটার কিভাবে কাজ করে, যেহেতু সবাই এখন কম্পিউটার ব্যবহার করো মোটামুটি, তোমরা যদি জানাতে চাও তোমাদের ফ্রেন্ডকে, এখনই ভিডিওটি শেয়ার করে দাও যাতে তোমাদের ফ্রেন্ডরাও তোমাদের এই জিনিসগুলো জেনে উপকৃত হয়। আমি কিছু কমেন্ট নিচ্ছি, তোমরা বাইনারি সম্পর্কে অনেক কিছু জিজ্ঞাসা করেছো। তোমরা নাম্বার সিস্টেম বলছো, তোমরা বলছো যে আবুদর যে সত্য এবং মিথ্যা, হ্যাঁ অবভিয়াসলি 0 1 মানে সত্য মিথ্যা। জাফর খান 0 1। ফিরোজ কবির বলছো এটা অ্যানালগ প্রোগ্রাম ইউজ করে। সালমা খাতুন 0 অফ 1 অন। ভেরি গুড, তোমরা যা বলতেছো সবকিছু মাশাআল্লাহ বেশ ভালো বলতেছো। সো বাইনারি সিস্টেম সম্পর্কে তোমরা মোটামুটি বুঝে গেছো। সো এখন আমরা দেখি এই বাইনারি সিস্টেমগুলো যেহেতু কম্পিউটার ইউজ করে, সো এই বাইনারি সিস্টেমগুলো কম্পিউটার কোথায় ইউজ করে। তার মানে আমরা এখন খুব মজার পার্টটাতে যাব। আমরা একটা কম্পিউটার নিব এবং কম্পিউটারটা খুলবো, দেখাবো কি কি জিনিস আছে। সো কম্পিউটার বলতে দেখো, তোমরা ফার্স্টেই যেটা বুঝো যে একটা এরকম একটা জিনিস, এই জিনিস যেটাকে আমরা অ্যাকচুয়ালি কেসিং বলি। তোমরা দেখতে পারতেছো যে কেসিং এর ভিতরে কিছু নাই, সবকিছু আমি খুলে ফেলছি এবং তোমাদেরকে আলাদা আলাদা করে দেখাবো এখন। সো একটা একটা পার্ট করে যাই। ধরো তুমি যখন কম্পিউটার খুলবে, তুমি কি করো, যে এই যে তোমার কম্পিউটার, যদি এটা কম্পিউটার হয় তুমি পাওয়ারের সাথে কানেক্ট থাকে, তাই না? তুমি কি করো, জাস্ট পাওয়ার বাটনটা অন করো। তো পাওয়ার বাটনটা অন করলে কি হয়, যে তোমার বাড়ির যে কারেন্টের লাইন আছে সেই লাইন থেকে পাওয়ারটা ভিতরে ঢুকে ঢুকে এই জিনিসটা, তোমাদের কম্পিউটারের ভিতরে একটা জিনিস আছে, এটাকে আমরা বলি পাওয়ার বক্স। এই পাওয়ার বক্সের ভিতরে অ্যাকচুয়ালি ফার্স্টের পাওয়ারটা আসে। খুব মজার জিনিস, তুমি পাওয়ার অন করো, সব পাওয়ার অ্যাকচুয়ালি এর মধ্যে চলে আসে। দেখো এর অনেক তার একদম অক্টোপাসের মতো 8-10টা হাত বের হয়ে আসে। এটা যেটা করে, এই প্রত্যেকটা হাত দিয়ে সে কম্পিউটারের অন্যান্য সব যন্ত্রের মাধ্যমে সে জিনিসগুলো অন্যান্য জায়গায় পাওয়ার ছড়িয়ে দেয়। সো তোমরা দেখতে পারতেছো যে তোমাদের এই জিনিসগুলো খুব ইন্টারেস্টিং জিনিস আজকে দেখানো হচ্ছে, খুব বড় বড় জিনিস দেখানো হচ্ছে, যেটা সবার জানা দরকার। এই জিনিসটা তোমরা শেয়ার করে এখনই ছড়িয়ে দাও, কারণ এই জিনিসগুলো তোমাদের সব বন্ধুর জানা দরকার, যে কম্পিউটারের ভিতরে কি আছে। কারণ তোমরা জানো যে এই জিনিসগুলোই অ্যাকচুয়ালি ভবিষ্যৎ। তো যে জিনিসটা তোমাদেরকে ফার্স্টে দেখালাম, যে একটা পাওয়ার বক্স থাকে, এই যে এখানে একটা পাওয়ার বক্স আছে, সেই বক্সটা অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় পাওয়ার ছড়িয়ে দেয়। এই বিভিন্ন জিনিসগুলো কি, সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে মাদারবোর্ড। সো মাদারবোর্ড, যদি তোমরা
এই মাদারবোর্ড জিনিসটা কি এবং মাদারবোর্ডে কি কি পার্ট থাকে জানো, তাহলে তোমরা এক্ষুনি কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। কারণ মাদারবোর্ড জিনিসটাই অ্যাকচুয়ালি আমাদের মা যেরকম সবকিছু হ্যান্ডেল করেন, তুমি যদি তোমার মায়ের কথা চিন্তা করে দেখবে তোমার পরিবারের সবকিছু তোমার মা গুছায় ফেলতেছেন। তোমার মা আছে তো ভরসা আছে, মা যেখানে থাকবে সেখানে কোনো দুশ্চিন্তা নাই। সেরকম মাদারবোর্ডের কাজ হচ্ছে সব জিনিসগুলো গুছায় দেওয়া। এই মাদারবোর্ডের মধ্যে অনেক কিছু জিনিস আছে, যেমন ধরো এই যে ছোটখাটো জিনিসটা দেখতেছো না, এই জিনিসটা র্যাম। র্যাম কি তোমরা এখন জানো যে র্যামের মধ্যে কিছু মেমোরি থাকে আমাদের ব্রেইনের মতো? দেখো র্যাম জিনিসটা অ্যাকচুয়ালি এই জায়গাটাতে লাগানো থাকে। আমি এটা খুলে নিয়ে আসছি। তো এই জায়গাতে লাগানো কেন থাকে? কারণ হচ্ছে এই যে র্যাম জিনিসটা লাগানো থাকে কারণ এই যে মাদারবোর্ড আছে, মাদারবোর্ডটা এই অংশটাতে পাওয়ার ছড়ায় দেয় এবং বলে দেয় যে র্যাম তুমি এই কাজগুলো করে ফেলো। সো র্যামটাকে আমরা এখানে লাগাই দেই। দেন তোমরা যে এই অংশটা দেখতেছো, এইটার মধ্যে অ্যাকচুয়ালি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা থাকে, যেটাকে আমরা বলি প্রসেসর। এই দেখো প্রসেসর, ঠিক আছে? আচ্ছা, এই প্রসেসরই কিন্তু সবকিছু করে, গুণ ভাগ যোগ বিয়োগ যা আছে সব প্রসেসর করে, ছোট্ট একটা যন্ত্র ভিতরে, বাট সবকিছু করে। এবং তোমরা বুঝতে পারতেছো যেহেতু এটা একটা ছোট্ট যন্ত্র এবং অনেক কিছু করতে হয়, তো এটা কি হবে, এটা গরম হয়ে যাবে। কারণ এত একটা ছোট্ট একটা জিনিস যখন হাজার হাজার কাজ করবে, গরম হওয়াটা খুবই স্বাভাবিক। তো দেখো খুব মজা, একদম ফ্যান, সাথে একটা ফ্যান লাগানো থাকে। সো যখনই গরম হয়ে যায় ফ্যানের বাতাস, জিনিসটা আবার ঠান্ডা হয়ে গেল। সো এই জিনিসটাও দেখো এখানে মাদারবোর্ডে লাগানো থাকে, এই ফ্যানটার নিচে। তোমরা আচ্ছা জিনিসটা পড়ে গেছিল, ফ্যানটার নিচেই দেখবে এই যে তোমাদের যে প্রসেসরটা, এই প্রসেসরটা আছে। সো ফ্যান এই জিনিসটাকে যখন দরকার ঠান্ডা করে ফেলে। সো এই হচ্ছে তোমাদের মাদারবোর্ড। তোমরা কি বলতে পারবে যে মাদারবোর্ডে আরো কোনো ইম্পর্টেন্ট পার্ট আছে কিনা? যদি মনে করো যে মাদারবোর্ডে আরো কোনো পার্ট আছে, এখনই কমেন্টে জানিয়ে দাও। আর যেহেতু দেখতেছো খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করতেছি, তোমরা যদি মনে করো যে তোমাদের বন্ধুদেরও এই জিনিসগুলো জানানো উচিত, তাহলে তোমরা এখনই শেয়ার করে ফেলো, যাতে সবাই আমরা একসাথে জিনিসগুলো পড়ালেখা করতে পারি। আমি এখন দেখি যে তোমরা কিরকম উত্তর দিছো, আমাকে একটা মিনিট সময় দাও। সালমা খাতুন প্রসেসর, র্যাম, মেমোরি, কন্ট্রোল ইউনিট, হ্যাঁ সে সবকিছু বলে ফেলতেছে যে কোথায় কি আছে। সবুজ ইসলাম সেও বলতে পারতেছে প্রসেসর, র্যাম, এখানে নানা তার সংযোগ লাগানো। নাদিয়া ফারহানা, আশিকুল ইসলাম, ফিরোজ জাহিদ, জি মুরাদ সবাই বেশ সঠিক অ্যান্সার দিতে পারতেছে। তোমাদের কম্পিউটার নলেজ দেখে আমি আসলেই মুগ্ধ। তোমরা কম্পিউটার সম্পর্কে অনেক কিছু জানো এবং সেই জানাগুলো তোমাদের এখন অ্যাকচুয়ালি রিফ্লেক্ট করতেছে। সো তোমরা যা জানো সেই জানা জিনিসগুলো যদি পারো সবাইকে ছড়িয়ে দেওয়ার জন্য এখনই শেয়ার করে ফেলো। এরপর দেখো আমি মাদারবোর্ডে আরো একটা জিনিস দেখাই, যেটা মাদারবোর্ডে সবার থাকে না, কিন্তু তোমরা অনেকেই আছে যারা অনেক গেম খেলতে পছন্দ করো, ফিফা খেলো বা বিভিন্ন গেম খেলো, অনেক যেটা জানো যে গ্রাফিক্স লাগে। গ্রাফিক্স মানে হচ্ছে আরো বেশি কাজ করা লাগে। সো দেখো এই যে বড় একটা যন্ত্র দেখতেছো না, বড় একটা যন্ত্র, এইটাও মাদারবোর্ডে লাগানো থাকে। এটা হচ্ছে গ্রাফিক্স কার্ড, সে হচ্ছে গ্রাফিক্সের জিনিসগুলো আরো অনেক বেশি সে কন্ট্রোল করে। সো তোমরা এখন যদি সামারি দেখো, এই যে গ্রাফিক্স কার্ড, তোমরা তো অনেকেই গ্রাফিক্স কার্ডের সাথে পরিচিত। আমার কাছে তোমাদের অভিভাবকরা বলে তোমরা নাকি অনেক গেম খেলো সারাদিন। তো তোমাদের মধ্যে কে কে ফিফা খেলো বলো তো? আমাকে জানিয়ে দাও তোমরা ফিফা খেলো নাকি, তোমাদের সাথে একদিন ফিফা খেলার সেশনে চলে আসবো। আমিও বেশ ভালো ফিফা খেলতে পারি আর কি। আচ্ছা দেখো, তো আমরা যদি সামারিতে যাই, আজকে কি কি জিনিস দেখলাম খেয়াল করো। ফার্স্টে একটা পাওয়ার বক্সে পাওয়ার আসে, সেই পাওয়ার বক্স থেকে মাদারবোর্ডে যায়। মাদারবোর্ড সুন্দর আমাদের মায়ের মতো, সেই পাওয়ার বক্স থেকে পাওয়ার গুলো পেয়ে আর সবার কাছে পাওয়ার গুলো ভাগ করে দেয়, যে হ্যাঁ তোমার এতটুকু পাওয়ার লাগবে নাও। প্রসেসর তুমি এই কাজ করবা, পাওয়ার লাগবে নাও। র্যাম তুমি এই কাজ করবা, পাওয়ার লাগবে নাও। গ্রাফিক্স কার্ড তোমারও পাওয়ার লাগবে নাও। জাস্ট লাইক মানে সবকিছু সে যেন করে দিচ্ছে। এরপর দেখো এই জিনিসগুলো তো মানে আমাদের যা কিছু খুব দ্রুত কাজে লাগে। ধরো এখন তুমি কম্পিউটারে কাজ করতেছো, কোনো একটা গেম সেভ রাখছো। খুব মজার একটা বিষয় হচ্ছে র্যামে র্যামে কোনো কিছু থাকে না। র্যামে যা কিছু থাকে সবকিছু টেম্পোরারিলি থাকে। ধরো তুমি র্যামে আজকে একটা ডকুমেন্ট নিয়ে কাজ করতেছো, তুমি কম্পিউটারে যা লিখতেছো সবকিছু প্রথমে থাকে র্যামে, কিন্তু ওই জিনিসটা লেখা শেষ হয়ে গেলে র্যাম কি করে, ওই জিনিসটা আবার সরায় ফেলে। কেন র্যাম জিনিসটা সরায় ফেলে? কারণ হচ্ছে একটা র্যামের সাইজ খুব কম হয়। নর্মালি কিরকম তোমরা দেখো একটা র্যাম 2 GB সাইজ হয়, 4 GB সাইজ হয়, 8 GB সাইজ হয়। তোমরা কি কেউ বলতে পারবে 2 GB র্যাম মানে কি, 4 GB র্যাম মানে কি, র্যাম 8 GB হওয়ার উপকারিতা কি? তোমরা যদি জানো যে র্যাম বড় হওয়ার উপকারিতা কি, এখনই সঙ্গে সঙ্গে আমাকে জানিয়ে দাও। তবে যেটা হয়, আরো যেটা মজার জিনিস তোমরা আমাকে জানাতে পারো যে তোমরা তোমাদের কম্পিউটারে কত পরিমাণ র্যাম ইউজ করো। যেমন আমি যে কম্পিউটার ইউজ করি সেটাতে 8 GB-র 2টা র্যাম আছে, তার মানে আমি 16 GB র্যাম ইউজ করতেছি। তোমরা কি পরিমাণ র্যাম ইউজ করো তোমরা কি জানো? না জানলে কম্পিউটার খুলে দেখতে পারো যে কি র্যাম আছে তোমাদের। আচ্ছা
র্যাম বেশি হলে যেটা করে, এই র্যাম গুলো অনেক প্রেসার হ্যান্ডেল করতে পারে, অনেকগুলো কাজ একসাথে প্রসেস করতে পারে। বাট তারপরও দেখো, তোমার যদি 2 জিবি র্যাম থাকে, তার মানে এর মধ্যে 2 জিবি ডাটা থাকবে। জিবি মানে কি? গিগাবাইট। গিগাবাইট মানে কত? 10⁶ বাইট। দ্যাট মিনস এত বাইট থাকবে। আচ্ছা, তোমরা কি জানো বাইট কি? যদি জানো তাহলে জানিয়ে দাও, আর যদি না জানো আমি বলি, বাইট হচ্ছে অ্যাকচুয়ালি লাইব্রেরির মতো, একটা লাইব্রেরি তাকের মতো 8টা বিটের সমষ্টি। 8টা বিট। তার মানে বিট মানে কি? বিট ভাঙলেই দেখো বিট থেকে আসে বাইনারি ডিজিট। তার মানে তোমরা জানো বাইনারি কি? 0 1 0 1 0 1। সো 0 1 0 1 যদি আমি 8টা একসাথে লিখি সেটাকে বাইট বলে। এবং আমি দেখতে পাচ্ছি তোমরা অনেক সুন্দর সুন্দর জানো যে কি হচ্ছে। যেমন সালমা খাতুনের তার 1024x2 2048 মেগাবাইট র্যাম আছে। মুহিনের 4 জিবি র্যাম আছে। হাসান ল্যাপটপ ইউজ করে, তো হাসানের ল্যাপটপও আমরা একদিন খুলবো, কোনো অসুবিধা নাই। তারপর ফিরোজ কবির লেখছে যে 2 জিবি র্যাম অ্যাকচুয়ালি 2 জিবি কে প্রসেস করতে পারে। জামিল আহমেদ লেখছে সেভ করে পরে দেখাবে, টাইম নাই। সো ও জামিল যেটা করতেছে, আমাদের ভিডিওটা সেভ করে রাখতেছে। তো তোমরাও যদি মনে করো এই ভিডিওটা সেভ করে রাখার মতো ভিডিও, তোমরা এখনই শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দাও, যাতে যারা পরে আসছে তারাও তিনি জিনিসটা সেভ করে রাখতে পারে এবং পরে দেখতে পারে। আচ্ছা দেখো, তোমাদের বাইট বিট সবকিছুর আইডিয়া অনেক ক্লিয়ার হয়ে গেল এখন। এরপর আমরা যেটা দেখবো যে এইতে মানে তোমাদের মেমোরি বা র্যামে যেটা হয়, জিনিসগুলো আমরা জানলাম টেম্পোরারিলি হয়। তার মানে তুমি যখন একটা কাজ করো, ধরো তুমি এখন ফিফা খেলতেছো, তো এখন যে ফিফা খেলার জন্য যা যা ইনস্ট্রাকশন লাগে, যা যা জিনিস লাগে, সেগুলো তোমার র্যামে চলে যায়। আর ফিফা খেলা যখন শেষ হয়ে যায়, তখন র্যাম থেকে ওগুলো আবার মুছে যায়। কিন্তু তুমি খেয়াল করে দেখো, তুমি আজকে গেম খেললা, র্যাম থেকে কিন্তু মুছে গেছে, তাহলে পরের দিন তুমি আবার কিভাবে খেলতে পারো? এর কারণ হচ্ছে তোমার যেই গেমটা, সেটা র্যামে আসে যখন তুমি জাস্ট ইউজ করো, আর বাকি পুরোটা সময় ধরে জিনিসটা থাকে হার্ড ডিস্কে। হার্ড ডিস্কে তোমরা চিনো, দেখো এটাও হার্ড ডিস্ক, এটাও একটা পার্ট ছিল আমাদের কম্পিউটারের মধ্যে। হার্ড ডিস্কের সাইজ আমরা নর্মালি দেখি 200 জিবি থেকে শুরু করে 100 জিবি, 200 জিবি, 1 টেরাবাইট বা 1024 জিবি পর্যন্ত হয়। তোমাদের হার্ড ডিস্কের সাইজ কত? তোমাদের এই হার্ড ডিস্কের সাইজটা আমাদেরকে এখনই জানিয়ে দাও, কারণ হার্ড ডিস্কের সাইজ যত বড় হবে, তোমরা অ্যাকচুয়ালি তত বেশি এলিমেন্ট, তোমরা অ্যাকচুয়ালি তত বেশি জিনিসপত্র তোমাদের এখানে রাখতে পারবে। সো দেখো, হার্ড ডিস্কের ক্ষেত্রে যেটা হয়, যদি তোমাদের হার্ড ডিস্কের সাইজ বড় থাকে, তাহলে অ্যাকচুয়ালি তোমরা অনেক পরিমাণ ডাটা এখানে রাখতে পারবে, মুভি রাখতে পারবে, গেম রাখতে পারবে, সবকিছু রাখতে পারবে। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখা যাক এই জিনিসটার উত্তর তোমরা কতজন জানো। যে র্যামের সাইজ ছোট হয় 2 জিবি, 4 জিবি, 8 জিবি, ডিস্কের সাইজ বড় হয় 100 জিবি, 200 জিবি, 400 জিবি, 500 জিবি, তো আমরা সবকিছু র্যামে কেন রাখি, হার্ড ডিস্কে কেন রাখি না? দেখি তোমাদের এই উত্তরটা কে কে দিতে পারে। আমি 5 মিনিট পরে উত্তরটা আবার চেক করব। আচ্ছা, এই দেখো, তো আমাদের মোটামুটি কম্পিউটারের যন্ত্রাংশের সাথে পরিচয় হয়ে গেল। আমি যদি আবার একটু সামারি বলি, সবকিছু দেখো, পাওয়ার দেই, পাওয়ার বক্সে আসে, পাওয়ার দেই, সেই জিনিসটা চলে আসে পাওয়ার বক্সে। তুমি ফার্স্টে যখন অন করো, পাওয়ার বক্সে আসে, দেন সেই জিনিসটা মাদারবোর্ডে, পাওয়ার বক্স মাদারবোর্ডে কিছু পাঠায়, হার্ড ডিস্কে কিছু পাঠায়, আরো যেই ডিভাইসগুলো আছে, কিবোর্ড, মনিটর, প্রত্যেকটা ডিভাইসে পাওয়ার বক্স সাপ্লাই করে দেয়, এই জিনিসগুলো সাপ্লাই করে। এরপর যেটা হয়, আমি একটু মুছে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। সাপ্লাই করার পর মাদার বোর্ড আবার যেটা করে, সে র্যামে কিছু ডেটা কন্ট্রোল করে, সে প্রসেসরে কিছু ডেটা কন্ট্রোল করে, এইভাবে সে সবাইকে জানিয়ে দেয়। সো কম্পিউটারের পুরো ইকোসিস্টেমটা অ্যাকচুয়ালি এভাবে কন্ট্রোল হয়। তো এতক্ষণে নিশ্চয়ই তোমরা ভালো মতো বুঝে গেছো। এবার আমি উত্তরটা দেখি যে তোমরা কে অ্যাকচুয়ালি বলতে পারছো যে র্যাম আর ইসের মধ্যে, র্যাম আর হার্ড ডিস্কের মধ্যে তফাৎ কি, কোনটা আমরা কেন ইউজ করব। তোমাদের অনেকেই তাদের হার্ড ডিস্কের সাইজ জানাই দিয়ে আমাদেরকে বলছে যে 1 টেরাবাইট আছে, অনেকের 2 টেরাবাইটও আছে। দেন মেমোরির ক্ষেত্রে র্যান্ডম অ্যাক্সেস করা যায় হার্ড ডিস্ক ডেটা সংরক্ষণ করার জন্য, আর র্যাম এ কাজ করার জন্য। এটা আমাকে নিসর্গ বলছে, হ্যাঁ ঠিক বলছে। শাহজাদ আমাকে বলছে র্যাম ইজ ইনপুট অ্যান্ড হার্ড ডিস্ক ইজ আউটপুট। কথাটা সত্য না ভাইয়া? র্যামের মধ্যেও ইনপুট থাকে, হার্ড ডিস্কের মধ্যেও থাকে, ঠিক আছে। র্যাম যেটা করে, আমি তোমাদের উত্তরটা বলে দেই, র্যাম বেশ দাম হয়। র্যামের ভিতরে যেই ডিভাইস মানে যেই সুইচ গুলো থাকে বা যে রেজিস্টার গুলো থাকে, রেজিস্টার একটা যন্ত্র জাস্ট র্যামের ভিতরে থাকে, এটুকুন জানলেই হবে।
সেই জিনিসগুলো অনেক দামি হওয়ার কারণে জিনিসগুলো অনেক দ্রুত ডেটা ট্রান্সফার করে। তার মানে র্যাম মুহূর্তের মধ্যে যত ডেটা ট্রান্সফার করতে পারে, হার্ড ডিস্ক দেখা যায় তার ট্রান্সফার করতে 1000 গুণ বেশি সময় লাগে। তো তুমি চিন্তা করো, তুমি যখন গেম খেলো তখন তোমার সবকিছু কি দরকার, মানে মুহূর্তের মধ্যে যাতে চলে আসে তোমার কাছে সেটা চাও, সেই জন্য সবকিছু থাকে র্যামে। আর তুমি যখন কোনো জিনিস সংরক্ষণ করতে চাও, যে হ্যাঁ আমার এটা এখন লাগতেছে না বা একটু পরে লাগতেছে, তাহলে তুমি সেটা র্যামে না রেখে সেটা তুমি হার্ড ডিস্কে রাখতে পারো। এখানে আমি আরো বেশ কিছু কোয়েশ্চেন পাচ্ছি যে অনেকে জানতে চাচ্ছে যে র্যামের মতো আমাদের আরেকটা মেমোরি আছে রম। র্যামের ফুল ফর্ম ছিল, রমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি, আর র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস কেন? কারণ র্যামটাকে তোমরা যে কোনো সময় অ্যাক্সেস করতে পারো, যে কোনো সময় অ্যাক্সেস করতে পারো দেখা সেই জিনিসটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হয়। রম যেটা রিড অনলি মেমোরি, কারণ রমের মধ্যে একবারই লেখা থাকে। রম জিনিসটা আমি আরেকটু ডিটেলসে বলতেছি, তবে রম যেহেতু তোমরা অনেকেই জানো না, তোমরা এখন এটা শেয়ার করে জানিয়ে দাও যাতে আমি রম কি বলার পরে সবাই সেটা দেখতে পারে। সো ভিডিওটি এখনই শেয়ার করে সবাইকে নিয়ে আসো আমাদের সাথে, একই সাথে 10 মিনিট স্কুলে। আচ্ছা, এখন আসো রমের কথা। তুমি যেটা জানলে এতক্ষণ যে কম্পিউটারে পাওয়ার দিলে এই হয়, সব কিছু হয়ে যায়, বাট এবার চিন্তা করো যে কম্পিউটারে পাওয়ার দেওয়ার পর যা আসে, ধরো আমি কিবোর্ডে যখন কিছু টাইপ করি, সেটা কম্পিউটার কিভাবে বুঝে যে আমি এ টাইপ করলে এ দেখাবো, বি টাইপ করলে বি দেখাবো, সি টাইপ করলে সি দেখাবো? মানে তুমি দেখবে যে কন্ট্রোল টাইপ করলে একটা কাজ হয়, অল্টার কি দিলে একটা কাজ হয়, ইন্টার কি দিলে একটা কাজ হয়। এই জিনিসগুলো কম্পিউটার কিভাবে জানে? এই যে সমস্ত জিনিস, এই জিনিসগুলো যে কন্ট্রোল করে তাকে আমরা বলি হচ্ছে অপারেটিং সিস্টেম। এই জিনিসটাকে আমরা বলি অপারেটিং সিস্টেম। তোমরা কি অপারেটিং সিস্টেমের নাম বলতে পারবে কয়েকটা? বলো তো দেখি তোমাদের বাসায় কি অপারেটিং সিস্টেম তোমরা কম্পিউটারে ইউজ করো। দেখি তোমরা কে কে তোমাদের অপারেটিং সিস্টেম সম্পর্কে সত্যিকার আইডিয়া রাখো। তোমাদের অপারেটিং সিস্টেমের নামটা আমাকে এখনই কমেন্টে পাঠিয়ে দাও। সো অপারেটিং সিস্টেম যেটা করে, সে অ্যাকচুয়ালি কম্পিউটার কোন কি প্রেস করলে বা তুমি কি করলে কি হবে সে সবকিছু তৈরি করে রাখে। বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আছে, যেমন উইন্ডোজ, লিনাক্স, ওএস এক্স বা যেটাকে আমরা নর্মালি ম্যাক বলি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তোমরা তোমাদের অপারেটিং সিস্টেম সম্পর্কে জানাচ্ছ। ইমার আহমেদ জানিয়েছে যে সে উইন্ডোজ ইউজ করে, নিসর্গ জানিয়েছে যে সে উইন্ডোজ 10 ইউজ করে, শেখ মনির জানিয়েছে যে উইন্ডোজ 10 ইউজ করে, মাসরুর মতিন উইন্ডোজ 10, অনিক মাহমুদ উইন্ডোজ 10, জাফর খান, প্রীতম আমরা পেয়েছি যে লিনাক্স ইউজ করে। সো আমরা এখানে অনেক ধরনের ওয়েস ইউজ করা মানুষ দেখতেছি। সো অপারেটিং সিস্টেম অ্যাকচুয়ালি আমি যেটা বললাম, সে সব কাজগুলো ঠিক করে দেয় যে এই জিনিসগুলো করলে আমরা এই উত্তরটা পাবো। সো বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আছে, প্রত্যেকটা অপারেটিং সিস্টেম একটা বেস ঠিক করে দেয় যে হ্যাঁ এই অপারেটিং সিস্টেমে এটা করলে এটা হবে, এই অপারেটিং সিস্টেমে এটা করলে এটা হবে, ওএস এক্স এ এটা করলে এটা হবে। তো এবার তুমি চিন্তা করে দেখো, তুমি যখন কম্পিউটার প্রথমেই স্টার্ট করো, দেখবে তোমার অপারেটিং সিস্টেমের মানে তোমার সবকিছু আসার পূর্বে একটা উইন্ডো আসে, তোমাদেরকে বলে যে তুমি কি বায়োসে যেতে চাও, এই ধরনের একটা কথা থাকে। বায়োস মানে হচ্ছে বাইনারি ইনপুট আউটপুট সিস্টেম, বা তুমি কি কম্পিউটার কোনো কিছু কনফিগার করতে চাও নাকি। এই যে দেখো, তুমি কম্পিউটারের স্টার্ট হওয়ার আগেই মানে উইন্ডোজ আসার আগেই, লিনাক্স আসার আগেই যে এত জিনিসগুলো দেখায় যে এটা করতে চাও নাকি ওইটা করতে চাও নাকি, এটা স্টার্ট হচ্ছে ওইটা স্টার্ট হচ্ছে, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি সবসময় সেম থাকে। তোমাদের কম্পিউটার প্রোগ্রামগুলো ডিফারেন্ট হয়, কিন্তু এই লেখাগুলো দেখবা কম্পিউটার খোলার পরে যে লেখাগুলো আসে সেগুলো অলওয়েজ সেম থাকে। এই লেখাগুলো অ্যাকচুয়ালি সবকিছু আমরা রমে প্রোগ্রাম করে রাখি আগে থেকে, যে হ্যাঁ এই জিনিসগুলো হইলে এই জিনিসগুলো হবে। সো এই কারণে রমটা অ্যাকচুয়ালি রিড অনলি, মানে এটা জাস্ট একবারই করা যায়, এরপর আমরা এটা চেঞ্জ করে ফেলি না। সো এই হচ্ছে তোমাদের রমের অ্যান্সার। অনেক বন্ধুরা এই জিনিসটা সত্যি অ্যান্সার দিতে পারছো। সো আমাদের এইটুকুন হচ্ছে অপারেটিং সিস্টেম নিয়ে পার্ট। এরপর আমরা তোমাদের অনেক আকাঙ্ক্ষিত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পার্টে চলে যাব। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি তোমরা কেউ বলতে পারবে? আমি তোমাদের সাথে কি ল্যাঙ্গুয়েজে কথা বলতেছি? বাংলা। সো আমি যদি এখন আমার একটা কম্পিউটার আছে, আমি কি কম্পিউটারের সামনে যে বলবো এই কম্পিউটার তুমি শুরু হও, কম্পিউটার কি শুরু হবে? হবে না। যদিও দেখো এখন আধুনিক অনেক স্মার্টফোন চলে আসছে, আমি বলি হেই সিরি আমার কাজটা করে দাও, হেই সিরি কল দাও, সে করে দেয়। কিন্তু কম্পিউটারের কাছে যে যখন তুমি বলবা যে কম্পিউটার কাজটা করে দাও, সে কিন্তু কিছু করবে না। কেন? কারণ কম্পিউটার তোমার ল্যাঙ্গুয়েজ বুঝে না।
তো কম্পিউটারকে কোনো কিছু বুঝাবা কিভাবে? তার ল্যাঙ্গুয়েজে কথা বলবে। সো এই যে কম্পিউটারকে কোনো কিছু বোঝানোর জন্য আমরা যেই ল্যাঙ্গুয়েজে কথা বলি সেটাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। খুব সহজ। তো এখন দেখো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক চেঞ্জ হয়েছে, অনেক ইভলভ হয়েছে। যেমন ধরো তুমি আমি এখন যে বাংলা ভাষায় কথা বলি, 100 বছর আগে বাংলা ভাষাটা এরকম ছিল না, অনেকখানি সংস্কৃত ছিল, এখন অনেকখানি চলিত হয়ে গেছে। 50 বছর পরে তোমরা দেখবে বাংলা ভাষারও আরো পরিবর্তন হয়েছে। বাংলা ভাষার কিছু কিছু শব্দ নতুনভাবে উচ্চারণ করা হয়, নতুনভাবে লিখা হয়। যেমন আমার যেটা মনে পড়ে, আমি ছোটবেলায় যেভাবে হ্রস্ব ইকার দীর্ঘ ইকার ব্যবহার করতাম, এখন হ্রস্ব ইকার দীর্ঘ ইকারের ব্যবহারে অনেক পরিবর্তন চলে আসছে। তো দেখো এর মানে কি, ভাষার পরিবর্তন যেরকম হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরও পরিবর্তন হয়। এবার ধরো তুমি তুমি একটা প্রোগ্রামিং করো, তুমি সায়েন্টিস্ট। আচ্ছা, এর আগে যেটা দেখো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যেহেতু অনেকেরই জানার দরকার ছিল, তো তোমরা এখনই যেটা করো তোমাদের ভিডিওটা শেয়ার করে দাও, কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সো যারা যারা এটা নিয়ে জানতে চাচ্ছে সবাই যাতে একই সাথে জিনিসগুলো জানতে পারে। আচ্ছা দেন দেখো এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সো যখন কিনা কম্পিউটার প্রথম আবিষ্কার হয় তখন কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল? তোমরা আমাকে জানাও তো, কম্পিউটার আবিষ্কার করার পরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল কিনা? হ্যাঁ না দিয়ে উত্তর দিয়ে দাও তো। এবার যেটা দেখো, যখন কম্পিউটার প্রথম আবিষ্কার হলো তোমার কি মনে হয় কম্পিউটারকে কি বলতে হবে? তোমরা অলরেডি জানো, আমি বলছি যে কম্পিউটারকে যেটা বলতে হবে সেটা হচ্ছে 0 1 0 1 8, কারণ কম্পিউটার 0 1 দিয়ে বুঝে যে এই সুইচ অন করতে হবে, এই সুইচ অফ করতে হবে, এগুলো দিয়ে কম্পিউটার সব কাজ করে ফেলে। সো একদম প্রথম যে সময় নাকি কম্পিউটার আবিষ্কৃত হলো সেই সময় সবকিছু কম্পিউটারকে ইনস্ট্রাকশন গুলো দেওয়া হতো বা আদেশগুলো দেওয়া হতো এই 0 1 0 1 0 1 এরকম ফরম্যাটে। ঠিক আছে, এইটাকে আমরা যেটা বলি সেটা হচ্ছে প্রথম প্রজন্ম, যেটাকে আমরা বলি হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আমার মেশিন যে ল্যাঙ্গুয়েজ বুঝে, তার মানে 0 1 0 1। তো এবার তুমি চিন্তা করে দেখো আগেকার মানুষের কি কষ্টটাই না হতো, সে কম্পিউটারকে সব কিছু বলতো কিভাবে 0 1 0 1 0 1। এই কম্পিউটার আমার একটা ডকুমেন্ট লিখে দাও, এর মানে কি 0 1 0 1 0 1 0 1। সো জিনিসটা খুবই কষ্টকর ছিল যে প্রত্যেকের জন্য মেশিন ল্যাঙ্গুয়েজে প্রকাশ করা। এর মধ্যে দেখো অনেকেই অনেক লিখতেছো যে কম্পিউটার কিভাবে, এই জিনিসগুলো কোন ল্যাঙ্গুয়েজ ছিল। যেমন হাবিব সরকার লিখছো যে বাইনারি ছিল, আহমেদ আবেদিন লিখছো বাইনারি ছিল, আজিম চৌধুরী লিখছো ডিজিট ছিল, নাহিদ আহমেদ একদম পুরোপুরি ঠিক মতো লিখছো যে মেশিন ল্যাঙ্গুয়েজ ছিল, শহীবুর বাইনারি 0 1। হ্যাঁ সবকিছুই বেসিক্যালি বাইনারিতেই ছিল। তো দেখো চিন্তা করতে পারো যে এই সময় মানুষের কষ্ট ছিল, কম্পিউটারকে যা কিছু বলতো সবকিছু এইভাবে বোঝানো লাগতো। সো এই কষ্টটা দূর করার জন্য এরপরে যেটা হলো দ্বিতীয় প্রজন্মের ল্যাঙ্গুয়েজটা আসলো। দ্বিতীয় প্রজন্মের ল্যাঙ্গুয়েজটাকে আমরা কি বলি জানো? তোমরা যদি কেউ জানো তাহলে এখনই কমেন্টে জানিয়ে দাও, দেখি আমার আগে লিখতে পারো কিনা। দ্বিতীয় প্রজন্মের ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলি হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কি করে জানো? এই মেশিন ল্যাঙ্গুয়েজে আমরা যেটাকে 0 1 0 1 0 দিয়ে প্রকাশ করি। ধরো আমি মেশিন ল্যাঙ্গুয়েজে একটা প্রোগ্রাম লিখলাম 0 1 0 0 1 0 0 0। এর মানে হচ্ছে ধরো জাস্ট অ্যাজিউম করো আমি বলতেছি 1 আর 2 যোগ করো, 1 আর 2 যোগ করোকে আমি এই ইনস্ট্রাকশনে লিখলাম। ঠিক আছে, তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ জিনিসটাকে একটু সহজ করার চেষ্টা করলো। জিনিসটাকে তারা কিভাবে বললো যে কোনো কিছু যোগ করার জন্য আমরা একটা কথা বলবো, আমরা তাকে বলবো অ্যাড। মুভ করার জন্য কোনো একটা নাম্বার এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য আমরা তাকে ল্যাঙ্গুয়েজকে বলবো মুভ। তারপর কি বলবো যে ঠিক আছে অ্যাড কই করবা, ধরো তোমার কম্পিউটারে আমি যেমন বললাম না অনেকগুলো মেমোরি আছে, মেমোরিতে অনেক জায়গা আছে। সো কম্পিউটারে এই মেমোরির ধরো একটা পার্ট, মেমোরির যে অংশটা থাকে সেটাকে আমরা বলি রেজিস্টার। রেজিস্টারের মধ্যে অ্যাকচুয়ালি সব ডেটা থাকে, ছোট ছোট ডেটাগুলো রেজিস্টারে থাকে। রেজিস্টার ইজ দ্য মানে সবচেয়ে ফাস্টেস্ট, রেজিস্টারে সবকিছু সবচেয়ে দ্রুত ট্রান্সফার করা যায়। তো একটা রেজিস্টারের নাম ধরো আমি দিলাম RX, ঠিক আছে, আর একটা রেজিস্টারের নাম দিলাম ধরো আমি AX। তো আমি যখন বলতাম অ্যাড RX আর AX, সে বুঝতো কি যে RX রেজিস্টারে আমি কিছু রাখছি, AX রেজিস্টারে আমি কিছু রাখছি। সো অ্যাড RX AX মানে এই দুটাকে আমি অ্যাড করে ফেলবো। সো এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে পরে আসলো। তো এই ল্যাঙ্গুয়েজটাও যেটা হলো যে জিনিসগুলো মোটামুটি বোঝা গেল, এই কোনটা কোথায় আছে এটা অ্যাকচুয়ালি মানুষের পক্ষে বোঝা সম্ভব হয় না। কারণ ধরো তুমি বিশাল একটা জিনিস নিয়ে কাজ করতেছো, তুমি কোন ডেটাটা, কোন তথ্যটা কোন জায়গায় রাখছো সেটা কিন্তু তুমি ঠিক মতো জানো না। সেই কারণে এবং এই প্রোগ্রামিং এর প্যাটার্নটাও কিছুদিন পরে মানুষের কঠিন মনে হওয়া শুরু করলো। সো এরপরেই বেসিক্যালি শুরু হলো তৃতীয় প্রজন্মের ল্যাঙ্গুয়েজগুলো আসা, যেগুলো নিয়ে আমরা এখন চিন্তা করি। তৃতীয় প্রজন্মের ল্যাঙ্গুয়েজ বলতে আমরা অ্যাকচুয়ালি সি, C++ থেকে শুরু করে সব আধুনিক ল্যাঙ্গুয়েজ বুঝে যাই।
সো এই তৃতীয় প্রজন্মের ল্যাঙ্গুয়েজগুলোই কিন্তু আমাদের সিলেবাসে আছে। সি সি ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা মানে কিছুদিনের মধ্যেই আলোচনা শুরু করব। তো তৃতীয় প্রজন্মের ল্যাঙ্গুয়েজগুলো আমরা বললাম যে এই সি সি প্লাস প্লাস। তো সিতে এই জিনিসগুলো কিভাবে করে দেখো, এখানে যেমন আমি অ্যাড বললাম বা এখানে 010101 দিয়ে সবকিছু বললাম। সিতে যেটা করতো সে ধরতো আমি একটা নাম্বারে কোন একটা ভ্যারিয়েবলে রাখছি, অঙ্ক করার সময় যেরকম তোমরা ভ্যারিয়েবল দেখো সেরকম একটা ভ্যারিয়েবল যেমন এ, আরেকটা ধরো আমি আরেকটা ভ্যারিয়েবলে রাখছি যেমন বি। তো যোগ করাটা খুব সহজ, জাস্ট এ যোগ বি বলে দিলেই হয়ে গেল। সো তোমরা বুঝতে পারতেছো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিন্তু অ্যাকচুয়ালি খুব সহজ, কঠিন কিছু না, একদমই সহজ, যোগ বিয়োগ গুণ ভাগ ভ্যারিয়েবলে রাখা। সো এই সহজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি তোমাদের কারো কাছে কঠিন মনে হয় এবং তোমরা যদি দেখো তোমাদের ফ্রেন্ডদের কাছেও কঠিন মনে হচ্ছে, তাহলে এখনই আমাদের ভিডিওটি শেয়ার করে সবাইকে জানায় দাও যে এই জিনিসগুলো যদি তারা ভালো মতো ফলো করে তাহলে তাদের কাছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আর অতটা কঠিন মনে হবে না। তো দেখো তৃতীয় প্রজন্মের ল্যাঙ্গুয়েজ আমরা পার হয়ে আসলাম। বলতে পারো যে এর চেয়েও ভালো কিছু প্রজন্ম বের হয়েছে কিনা, চতুর্থ প্রজন্ম আছে কিনা, পঞ্চম প্রজন্ম আছে কিনা দেখি তো, তোমরা জানায় দাও তো চতুর্থ প্রজন্ম পঞ্চম প্রজন্ম কি তোমরা জানো কিনা। এর পরবর্তীতে যেটা হয় যে এই ল্যাঙ্গুয়েজ গুলাকেও আরো সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়, যেটাকে আমরা চতুর্থ প্রজন্মের ল্যাঙ্গুয়েজ বা এর চেয়ে বেটার ল্যাঙ্গুয়েজ বলি। এবং এখন যে জিনিসটা চলে আসতেছে যে এই যে যেমন আমি তোমাদেরকে প্রথমে উদাহরণ দিলাম যে আমি যখন বলি হেই সিরি কল এ, হেই সিরি কল মাই ড্যাড, তখন সিরি যেটা করে আমাদের বাবাকে ফোন দিয়ে দেয়। সিরি এই জিনিসগুলো কিভাবে বুঝে? সি তো সরাসরি আমার নিজের মুখের ভাষাই শুনতেছে। তো এইখানে দেখো মুখের ভাষাটাই কিন্তু এখন ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। সো এটাকে আমরা বলি পঞ্চম প্রজন্ম বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, যেখানে সিরি অ্যাকচুয়ালি বুঝে নেয় যে আমি কি কথা বলতেছি। তোমরা দেখো সবাই বলতে পারতেছো তৃতীয় প্রজন্মের ল্যাঙ্গুয়েজ কি, সি সি প্লাস প্লাস। ফজলে রাব্বি জানিয়েছে যে হাই লেভেল আরো ল্যাঙ্গুয়েজ এখন চলে আসছে। আকাশ হালদার বলিয়েছে যে এখন আরো হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ আছে। মতিউর রহমান, নাইমা আক্তার টুম্পা, জামিল আহমেদ, আজিম চৌধুরী, আকাশ আয়দার, এজ, আসিফ, ফিরোজ কবির সবাই সবাই সঠিক উত্তর দিয়ে আমাদের সাথে থেকেছেন এবং জানিয়ে দিয়েছেন যে এই পরবর্তী ল্যাঙ্গুয়েজগুলো আরো কি কি চলে আসছে। তো এখন দেখো পরবর্তী ল্যাঙ্গুয়েজগুলো থেকে আমি এখন সরাসরি সি ল্যাঙ্গুয়েজে চলে যাই, কারণ তোমরা মোটামুটি বুঝতে পারছো যে ল্যাঙ্গুয়েজ জিনিসগুলো কি, ল্যাঙ্গুয়েজ জিনিসগুলো আস্তে আস্তে কিভাবে আসছে। তো এখন ল্যাঙ্গুয়েজগুলো এই যেমন ধরো তোমরা ফার্স্টে আমি তোমাদেরকে বললাম যে কম্পিউটার কিন্তু 0101 ছাড়া কিছু বুঝে না। তো আমি যখন সিতে লিখলাম যে এ প্লাস বি, তখন অ্যাকচুয়ালি কিভাবে বুঝলো? ওর তো বুঝার কথা না, ও তো এ বুঝে না, প্লাস বুঝে না, বি বুঝে না, তাহলে জিনিসটা কিভাবে মেশিন বুঝতেছে? তো তোমরা বুঝতে পারতেছো যে ভিতরে অ্যাকচুয়ালি আরো কিছু হচ্ছে, যে এ প্লাস বি কে এই জায়গাতে নিয়ে আসতেছে। এই কাজটা কে করতেছে? তোমরা কি কেউ বলতে পারবে যে এই কাজটা কে করে? এ প্লাস বি কে 0101 কে কনভার্ট করে? আমি দেখি তোমরা কেউ অ্যাকচুয়ালি পারছো কিনা বলতে, তোমরা জানিয়ে দাও যে 0101 কে কে বলে। সো এখনো পর্যন্ত কেউ তোমরা পারতেছো না অ্যাকচুয়ালি। বাট দেখো এ প্লাস বি থেকে যখন 0101 এ আসতেছে, সেটা জাজ করতেছে সে হচ্ছে, আমরা দুই ধরনের জিনিস চিন্তা করি, ইন্টারপ্রেটার আর হচ্ছে কম্পাইলার। ইন্টারপ্রেটার আর কম্পাইলার বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, কোন কোন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার ইউজ করে, কোন কোন ল্যাঙ্গুয়েজ কম্পাইলার ইউজ করে। সি কি ইউজ করে তোমরা বলতে পারবে? জানিয়ে দাও সি কি কম্পাইলার ইউজ করে না ইন্টারপ্রেটার ইউজ করে। তা জানার আগে অ্যাকচুয়ালি তোমাদেরকে জানতে হবে কম্পাইলার কি আর ইন্টারপ্রেটার কি। আচ্ছা আসো, ধরো আমরা মহাকাশে গেছি, ঠিক আছে, আমরা এই যে আমাদের পৃথিবী, এই পৃথিবী ছেড়ে ধরো আমরা কোনো একটা উপগ্রহে চলে গেছি। সো ওখানে যাওয়ার পর কি দেখলাম যে আমি আর অনেকগুলো এলিয়েনরা দেখো আমাদের ভাষা কিন্তু বুঝবে না। তো এলিয়েনদেরকে আমরা কিভাবে বুঝাবো? সো এলিয়েন গুলো আবার ভালো ছিল, মানে তারা এরকম এলিয়েন না যে আমাদেরকে মানে মারতে চাচ্ছে, তারা বেশ ভালো, তারা আমাদেরকে বুঝতে চাচ্ছে, তারা বলতেছে যে আমরা কি চাই, কিন্তু আমরা অ্যাকচুয়ালি তাদেরকে বলতে পারতেছি না যে আমরা কি চাই। সো এলিয়েনদের সাথে আমাদের যে কথাবার্তা হইলো বা এলিয়েনের সাথে কথাবার্তার সাথে ইন্টারপ্রেটার এবং কম্পাইলার কিভাবে জড়িত সেটা জানাতে হলে তোমাদের বন্ধুদেরকে এখনই শেয়ার করে ফেলো, কারণ এই ভিডিওটা বা এই কাহিনীটার সাথে অ্যাকচুয়ালি ইন্টারপ্রেটার আর কম্পাইলার জড়িত। কিভাবে দেখো, আমি এখানে যে বললাম যে আমার খাবার লাগবে, ধরো আমি মহাকাশে আসছি, আমার ক্ষুধা লাগছে, তো ও ও কি বুঝলো? ও কিছুই বুঝলো না, ও জাস্ট হ্যান ত্যান বলতেছে, এরকম ইচ্ছা মতো তার কিছু বলতেছে। তো আমি এখন তাকে বুঝাইতে হবে, আমি কি করে বুঝাবো? আমি একটা যন্ত্র তৈরি করলাম, এই ধর আমার একটা যন্ত্র,
এই যন্ত্রটা কি করবে জানো? এই যন্ত্রটা আমার ভাষা শুনবে আর সেই কথাটা ওকে বলে দিবে। তোমরা দেখো পৃথিবীতে অনেকে ইন্টারপ্রেটারের কাজ করে। তার কাজ কি? ধরো তোমার কাছে যদি কোনো জাপানিজ বন্ধু আসে আর তোমার যদি একজন ইন্টারপ্রেটার থাকে, সেই ইন্টারপ্রেটার কি করবে? জাপানিজ বন্ধু একটা কথা বলবে, সে ওইটাকে তোমার বাংলা ভাষায় রূপান্তরিত করে দিবে। এই ইন্টারপ্রেটারের কাজ। কম্পিউটারের ক্ষেত্রে দেখো, আমি যে যন্ত্রটা তৈরি করছি, এই যন্ত্রটা আমার কথাগুলো শুনে জাস্ট ওর ভাষায় ট্রান্সফার করে দেয়। এই যেই জিনিসটা, যেটা হচ্ছে তুমি যা বলো প্রত্যেকটা কথা আর একটা ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে, তাকে ইন্টারপ্রেটার বলে। সো তুমি ধরো একটা প্রোগ্রাম লিখলা, যে প্রোগ্রামে বললা a ইজ ইকুয়াল টু b প্লাস সি। তার মানে দুইটা জিনিস তুমি যোগ করছো, যোগ করে ভ্যালুটা হচ্ছে a এর মধ্যে রাখছো। তো এই জিনিসটা কম্পিউটারকে বুঝাইতে হবে হচ্ছে 010101 দিয়ে, তাই না? তো ইন্টারপ্রেটার কি করে? এই লাইনটা পড়ে, এই লাইনটা বুঝায় দেয়। খুব সহজ একটা কাজ। কিন্তু সমস্যা হচ্ছে, তুমি যখন অনেক বড় একটা প্রোগ্রাম লেখো, ধরো তোমার প্রোগ্রামটা এইরকম আরো 30 লাইন আছে, ঠিক আছে? তখন 30 লাইনগুলো ইন্টারপ্রেটার কি করবে? একটা লাইন পড়বে, বুঝাবে, একটা লাইন পড়বে, বুঝাবে, একটা লাইন পড়বে, বুঝাবে, এবার 30 লাইনে যাবে। আর কম্পাইলার যা করে, কম্পাইলার হচ্ছে, চিন্তা করতে পারো আর একটু বেশি মানে বুঝে জিনিসগুলো। সে যেটা করে, একটু বিজ্ঞ টাইপের মানুষ কম্পাইলার। সে হচ্ছে তুমি যা বলো সঙ্গে সঙ্গে একটা ইন্টারপ্রেট করে দেয় না। কম্পিউটার খুব ধীরে সুস্থে বসে, গম্ভীর হয়ে বসে, তোমার পুরো প্রোগ্রামটা পড়ে, পুরো প্রোগ্রাম পড়ে দেন তোমাকে বলে হ্যাঁ এই প্রোগ্রামের সারমর্ম হচ্ছে এইটা, ঠিক আছে? সো কম্পাইলারের কাজ কি? পুরো প্রোগ্রামটা একবারে দেখা, এবং পুরো প্রোগ্রামটা দেখে এইটাকে সরাসরি সে একটা মেশিন বুঝে এরকম একটা কোডের কাছাকাছি একটা কোডে নিয়ে আসা। সো সে অনেকটা প্রোগ্রাম, পুরাটা প্রোগ্রামকে চেঞ্জ করে ফেলতেছে। আর ইন্টারপ্রেটার কি করতেছে? সে এক লাইন পড়তেছে, এক লাইন চেঞ্জ করছে, এক লাইন পড়তেছে, এক লাইন চেঞ্জ করতেছে। সো এখন তোমরা বলো যে এই যে এক লাইন এক লাইন করে পড়া, চেঞ্জ করা, আর পুরাটা একসাথে পড়া, চেঞ্জ করা, এটা ভালো কি আর খারাপ কি? তোমরা কি কেউ জানো যে ইন্টারপ্রেটার আমরা কখন ইউজ করব, আর আমরা যে কম্পাইলার ইউজ করতেছি সেটা কখন ইউজ করব? যদি জানো তাহলে এখনই কমেন্টে আমাকে জানিয়ে দাও। খেয়াল করে দেখো, এই যে ইন্টারপ্রেটার যখন এক লাইন পারতেছো, যে ইন্টারপ্রেটারের সময়টা একটু বেশি লাগে। সো এটা একটা খারাপ দিক, যে তুমি একটা কোনো একটা যদি প্রোগ্রাম করো এবং সেটা ইন্টারপ্রেটারকে দাও, তাহলে ইন্টারপ্রেটার একটু প্রোগ্রামটা রান করতে একটু বেশি সময় লাগে। তুমি যদি কম্পাইলারকে দাও, দেখো কম্পাইলার কি করতেছে? একবার পুরোটা পড়ে বলে দিতেছে সারমর্মই, তোমার প্রোগ্রাম এই কাজ করবে, এই কাজ, এই ধরনের ইনপুট দিলে এই ধরনের আউটপুট বের হবে। সো কম্পাইলার এই কারণে একটু ফাস্ট, একটু দ্রুত কাজ করে। এবার দেখো কম্পাইলারের অসুবিধা কি? কম্পাইলার যেহেতু পুরো প্রোগ্রামটা একবারে পড়তেছে, তাই ধরো তোমার প্রোগ্রামে তুমি কোনো একটা ভুল লিখছো, কোনো একটা জায়গায় কোনো এক ধরনের মিস্টেক হয়েছে, সো কম্পাইলার থেকে সেই ভুলটা বের করা, যেটা কিনা আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলি ডিবাগ করা, সেই ডিবাগ করাটা একটু কষ্টকর। ইন্টারপ্রেটার কি করতেছে? যে দেখো এক লাইন পাচ্ছে, এক লাইনই যেহেতু সে কনভার্ট করতেছে, তাই তুমি যখনই কোনো লাইনে ভুল পাও, ইন্টারপ্রেটার সাথে সাথে ধরে ফেলে। সো ইন্টারপ্রেটার থেকে কম্পিউটার ডিবাগ করা, প্রোগ্রামগুলো ডিবাগ করা বা প্রোগ্রামের ভুল বের করা অপেক্ষাকৃত সহজ। তোমাদেরকে এখন একটা টাস্ক দেই, তোমরা এখন কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পাইলার ইউজ করে এবং কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার ইউজ করে সেটা আমাকে বলে দাও। দেখি তোমাদের কতজন ঠিক মতো অ্যান্সার দিতে পারো। আমি তোমাদেরকে একটা উদাহরণ দেই, যেমন কম্পাইলার ব্যবহার করতেছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ইন্টারপ্রেটার ব্যবহার করতেছে পাইথন নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সেই পাইথন হচ্ছে ইন্টারপ্রেটার ব্যবহার করতেছে। সো তোমরা উত্তরে জানিয়ে দাও আর কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পাইলার বা ইন্টারপ্রেটার ব্যবহার করতেছে। তো দেখো, আজকে যদি আমরা মোটামুটি চিন্তা করি যে আজকে প্রোগ্রামিং এই ক্লাসটাতে আমরা কি কি জিনিস জানলাম, প্রথমেই খেয়াল করে দেখো, তুমি জানছো যে প্রোগ্রামিং কম্পিউটারে যা যা ছিল। এক, কম্পিউটার জিনিসটা কিভাবে চলে বা কিভাবে কাজ করে, কিভাবে তুমি যা কিছু ইনপুট দাও সে সেটা মেমোরিতে রাখে, মেমোরি থেকে প্রসেসরকে পাঠায়, প্রসেসর প্রসেস করে আউটপুট দিয়ে দেয়। দেন তুমি দেখছো যে কম্পিউটারের বিভিন্ন অংশ, কম্পিউটারের পার্টস, তুমি দেখলা যে একটা কম্পিউটার পাওয়ার বক্স আছে, মাদার বোর্ড আছে, সেই মাদার বোর্ডের মধ্যে র্যাম আছে, সেটার মধ্যে গ্রাফিক্স কার্ড থাকতে পারে, মাদারবোর্ড সবকিছু কিভাবে সবাইকে সাপ্লাই করে দেয়। দেন তুমি হার্ড ডিস্ক থাকতে পারে, তারপর আরো যেই যন্ত্রপাতি ছিল অপটিক্যাল ড্রাইভ, মানে ডিভিডি বা সিডি ড্রাইভ, সেগুলোও তোমরা দেখছো। তৃতীয়ত তোমরা দেখছো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি।
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হিস্ট্রি, যে প্রথম প্রজন্ম কি, দ্বিতীয় প্রজন্ম কি, তৃতীয় প্রজন্ম কি, তোমরা জানতে পারছো যে অপারেটিং সিস্টেম কি, একটা অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করবে, কোন কোন অংশের কম্পিউটারের কাজ কি। এবং চতুর্থত তোমরা দেখলে যে ইন্টারপ্রেটার এবং কম্পাইলার কিভাবে কাজ করে। সো তোমরা এখন বলতে পারবা যে ইন্টারপ্রেটার আর কম্পাইলারের মধ্যে উপকারিতা কি, অপকারিতা কি, কোন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার ইউজ করে, কোন ল্যাঙ্গুয়েজ কম্পাইলার ইউজ করে, সি কোন ল্যাঙ্গুয়েজ কোন কম্পাইলার বা ইন্টারপ্রেটার ইউজ করে কি না, যেটা তোমরা উত্তরে আমাকে অনেকেই জানাই দিছো যে সি কি ইউজ করে। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি তোমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য খুব ইম্পর্টেন্ট বেসিক্স ছিল। তোমরা আজকে খুব স্বতঃস্ফূর্তভাবে ক্লাসে অংশগ্রহণ করছো এবং অনেক ধরনের উত্তর দিছো। যেমন আশরাফ আলী জানাই দিছে যে জাভা, নাহিদ জানাইছে যে সি কম্পাইলার, জাভা ইন্টারপ্রেটার, আদিব আক্তাব জাভা সি প্লাস প্লাস, তারপর আহসান হাবিব সি সি প্লাস প্লাস জাভা। মোটামুটি সবাই তাদের মানে আগ্রহের কথা এবং তাদের জ্ঞানের কথা জানাই দিছে এখানে। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের সারমর্ম। তোমাদের নেক্সট ক্লাসে আমরা অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করব। তোমরা যদি এই ক্লাসটা পছন্দ করো, তোমরা যদি মনে হয় এই ক্লাসটা ভালো হয়েছে, তোমরা কিছু হলেও শিখতে পারছো, তাহলে 10 মিনিট স্কুলের এই ক্লাসটাকে তোমরা সবার মাঝে শেয়ার করে দাও এবং তোমরা আমাকে জানিয়ে দাও যে তোমাদের এর পরবর্তী ক্লাসে কি কি লাগবে এবং আজকের ক্লাসে তোমাদের আর কি কি ভালো লেগেছিল বা খারাপ লেগেছিল। তোমাদের এই ধরনের রিয়াকশনগুলো অ্যাকচুয়ালি আমাদের পরবর্তী ক্লাসকে আরো ভালো করবে, আরো ইন্টারেক্টিভ করে তুলবে এবং আমরা তোমাদের জন্য আরো ভালো ভালো জিনিস নিয়ে আসবো। ধন্যবাদ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।